দীর্ঘ জার্নির পর অবশেষে বাংলাদেশে পা রাখল মিহি। নিজের দেশে আসতেই অন্যরকম এক প্রশান্তি ছেয়ে গেল মিহির হৃদয়। আবেগে চোখের কোণ ভরে উঠল। হাতের উল্ট পিঠ দিয়ে চোখের জলটুকু মুছে নিল। শেহরোজ ঈশানের কোলে ঘুমোচ্ছে। কিছু সময় রেস্ট নিয়ে চট্টগ্রাম থেকে এখন আবার ঢাকার বাসে উঠবে। ঈশান বলল, আজকে রাতটা আমরা এখানেই থেকে যাব। একসাথে এত জার্নি বাবুর শরীরের জন্য ক্ষতিকর। কিন্তু এখানে কোথায় থাকব? দিন দিন আপনার বুদ্ধি হাঁটুতে নেমে আসছে। কোথায় থাকবো মানে? হোটেলে থাকবো। আমি আপনার সাথে হোটেলে থাকবো। কিছুতেই না। এর জন্যই বলে মেয়েদের মাথায় গোবর পোড়া থাকে। আরে হো হো, ডাবল রুম নেব। এবার আসুন, আর হ্যাঁ, অন্যদের সামনে আপনি না তুমি বলবেন। সাজু ব্যাপারীর ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিয়ে অসহায় দৃষ্টিতে সাথী বেগমের দিকে তাকিয়ে বলে, যদি ওই দিন আমরা ফিরে না আসতাম, তাহলে আজ আমার মেয়েটা আমাদের সাথে থাকতো। সাথী বেগম চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, না জানি মাইয়াডা আমার কোথায় কেমন অবস্থায় আছে। আইজ একটা বছর মাইয়াডার কোন খোঁজ নাই। রমিজ রাজ আর আয়রা পাশাপাশি বসে আছে। একটু আগেই আয়রা ভয়ঙ্কর এক কাজ করে বসেছে। রমিজ রাজকে প্রপোজ করে বসেছে। রমিজ রাজ আয়রার থুতনিতে হাত রেখে মুখটা একটু উপরে তুলে বলে, এই আধ বুড়োর মনে প্রেমের রং লাগানোর পিছনে রহস্য কি সুন্দরী রমণী? আয়রার গা ঘিন ঘিন করে উঠল রমিজ রাজের স্পর্শে, তবুও শান্ত থেকে বলল, আপনাকে তো আমার আগে থেকেই পছন্দ স্যার। কিন্তু সাহস করে বলতে পারিনি। ভালোবাসা তো আর বয়স দেখে হয় না। আমাকে ভালোবাসা এত সহজ না নির্বোধ মেয়ে। মনে মনে বলে, আমি এতটাও বোকা না তা হঠাৎ করে আমাকে ভালোবাসার কারণ? কোন কারণ নেই। কিন্তু আমি যাকে ভালোবাসবো তাকে তো কারণেই ভালোবাসবো। এক কাজ করো, আজ আমার একটা বিগ ডিল আছে। সেটা তুমি সম্পূর্ণ করো। আয়রার চোখমুখে খুশির ঝলক প্রকাশ পেল। আয়রা বুঝে অবুঝের মতো বলল, ডিল কিসের ডিল? অতটা অবুঝ তুমি নও। তাই এসব ন্যাকামি বাদ দিয়ে সোজা চলে যাবে পাওয়ার হাউস। মনে রেখে এসব কাজে রিস্ক আছে। যদি পুলিশ ইনফরমেশন পাও তাহলে নিজেকে পুলিশ বলে পরিচয় দেবে। আর হ্যাঁ, মাথার রেখো ওটা কিন্তু ভিন্ন থানা। তাই নিজেকে সিক্রেট অফিসার হিসেবে পরিচয় দেবে। যদি কাজটা ঠিকঠাক করতে পারো তাহলে তোমার ভালোবাসার উত্তরে ভালোবাসা। আর না হয় সেসব মরিচিকা। মিহিকে হোটেল রুমে রেখে বাহির থেকে দরজা লক করে চলে গেছে ঈশান। যাওয়ার সময় বলে গেছে, আপনার একটা ভুল স্টেপ আপনার বেবির মৃতারা চিহ্ন তত্ত্ব তারা চিহ্ন র কারণ হতে পারে। সেই ভয় মিহি চুপচাপ বসে আছে। কয়েকবার টেলিফোনের সামনে যেও ফিরে এসেছে। ঈশান হোটেল থেকে বের হয়ে চলে আসলো চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে বিমানে করে ঢাকা আসলো। আজ রাতের ডিলের ব্যাপারে ইনফরমেশন আছে ঈশানের কাছে। মূলত কে মাফিয়া সমরাজ্যর কিং। ভারত, বাংলাদেশ সব বড় বড় চোর কারবারিতে তার হাত রয়েছে। ঈশানের কাঁধেই রয়েছে কে ধরার দায়িত্ব। তাই সহজেই ঈশান মিহির প্রস্তাবে রাজি হয়েছে। রাত প্রায় 9টা পার হয়েছে। ঈশান গার্ডের ছদ্মবেশে আগেই পৌঁছে গেছে পাওয়ার হাউস। অপেক্ষার প্রহর গুনছে সঠিক সময়ের। আয়রা নুহাসকে বলছে, আচ্ছা, কোন ভাবে রমিজ রাজ কে নয় তো? হতেও পারে, আবার না হওয়ার সম্ভাবনা বেশি। কারণ একজন মাফিয়া ডন রমিজ রাজের মতো কেউ হতে পারে না। তাও ঠিক কথা বলেছেন, চেহারটা কেমন বিদঘুটে। তুমি কি ঠিক মতো কাজটা করতে পারবে? ভরসা নেই নাকি? এত বড় বড় কাজ করে ফেললাম, আর এটা তো সাধারণ কাজ। কনফিডেন্স ভালো, তবে ওভার কনফিডেন্স ভালো না। বি কেয়ারফুল। আর হ্যাঁ, তার চেহারা ভালো করে দেখে আসবে। আয়রা পাওয়ার হাউসের উদ্দেশ্যে রওনা দিল। এরিকা শাফিনের সামনে বেশ কিছু পত্রিকা রেখে বলে, আপনার মৃত্যুর দিন থেকে 1 মাসের পত্রিকা সংগ্রহ করতে পেরেছি। শাফিন পত্রিকার পাতা উল্টাচ্ছে আর অবাক হচ্ছে। কত সুন্দর নির্মমভাবে একজন জীবত মানুষকে মৃত বানিয়ে দিয়েছে। আরও কিছু পত্রিকা ঘাটতেই চোখ আটকে গেলে একটা সংবাদে। মিহির নিখোঁজ সংবাদ। পত্রিকার পাতায় গোটা গোটা অক্ষরে লেখা, সিক্রেট অফিসার শাফিন মাহমুদের স্ত্রী দাবি করা মেয়েটি আগামীকাল রাত থেকে নিখোঁজ। ধারণা করা হচ্ছে মেয়েটি হয়তো মাফিয়া চক্রের কেউ। পত্রিকা বন্ধ করে নিজের চোখ বন্ধ করে নিল শাফিন। মনে মনে আওড়ালো, তোমার গায়ে যারা আঁচড় কাটবে তাদের কাউকে আমি ছাড়ব না। মুহূর্তেই শাফিনের চোখ রাগে লাল হয়ে গেল। কপালের রগগুলো ফুলে উঠল। এরিকা শাফিনের সামনে এসে বলে, রিল্যাক্স মিস্টার মাহমুদ। এত হাইপার হবেন না। শাফিন চিৎকার করে বলে, কিভাবে রিল্যাক্স থাকবো মিস, আমাকে বলতে পারেন? যাকে সুরক্ষা করার জন্য এত কিছু করলাম, শেষ পর্যন্ত আমার জন্য তাকে বিপদ পড়তেই হলো। আপনাকে যে কাজটা করেছি সেটা করেছেন। আমি এলিজা সম্পর্কে যতটুকু জানতে পেরেছি,
এলিজা ড্রাতারা চিহ্ন গতারা চিহ্ন সাপ্লাই করে বিভিন্ন দেশের মাতারা চিহ্ন দতারা চিহ্ন কপাতারা চিহ্ন চাতারা চিহ্ন রচক্রের সাথে যুক্ত। আমার পাসপোর্ট আর যাবতীয় কাগজ সংগ্রহ করতে পেরেছেন? না পারিনি। তবে আজ রাতে কাজটা হয়ে যাবে। কারণ আমরা এখন এলিজার বাসায় অবস্থান করছি। তাই কাজটা করা সহজ আমাদের জন্য। তবে এলিজাকে কোনভাবে বাসা থেকে দূরে রাখতে হবে, আর সেই কাজটা আমি করব। আর আপনি নিজে খোঁজ করবেন আপনার পাসপোর্ট হাতে আসলে আমি ইমার্জেন্সি ভিসার ব্যবস্থা করে দিতে পারবো। এছাড়া সম্ভব না। ওকে আপনি শুধু এলিজাকে দূরে কোথায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, বাকিটা আমি দেখছি। কারো পায়ের শব্দ শুনতে পেয়ে শাফিন আবার মতারা চিহ্ন রাতারা চিহ্ন র মতো পড়ে রইল। এলিজা ভিতরে এসে বলে, আগামীকাল থেকে তোমার ছুটি। কেন? তুমি কি ভেবেছ আমি তোমাকে চিনতে পারিনি? যদি চিনে থাকো তাহলে কেন বের করে দিচ্ছ? আমার কাউকে প্রয়োজন নেই। আমি একা থাকতে চাই। আর সেখানে নিজের রক্তের বোন আমার সাথে থাকবে অসম্ভব। মনে করো আমি তোমার কেউ না। আমি পেশায় একজন ডাক্তার। আর তোমার একজন কর্মচারী। একদম বাজে কথা বলবে না। তুমি চলে যাবে মানে চলে যাবে। যে দেশে বাবা মা সন্তানের সাথে যোগাযোগ রাখে না, খোঁজ নেয় না, সেখানে চোখের সামনে নিজের বোনকে সহ্য করার কোন প্রশ্নই ওঠে না। আচ্ছা আমি চলে যাব। তার আগে আমার সাথে তোমাকে যেতে হবে। কোথায় যাব? আমি তোমার কোন ক্ষতি করব না, শুধু তোমাকে কিছু জিনিস দেখাবে। শহরের বাহিরে যেতে হবে। ঠিক আছে এখনই চলো। তুমি অপেক্ষা করো, আমি পেশেন্টকে ইনজেকশন পুশ করে আসছি। এলিজা বের হয়ে চলে যেতেই এরিকা একটা কাগজে ঠিকানা লিখে দিল, সাথে কিছু টাকা দিয়ে শাফিনকে বলল, আমাদের ফিরতে 4 ঘন্টার মতো লাগবে, তার মধ্যে যা করার করবে। কাজ হয়ে গেলে এই ঠিকানায় চলে যাবে। বলেই বেরিয়ে গেল। এলিজা সিকিউরিটি গার্ডকে বলে গেল কেউ যেন বাসায় না প্রবেশ করে। দিন পার হয়ে রাতের ভাগ, তবুও ঈশানের কোন খোঁজ না পেয়ে মিহি চিন্তিত হয়ে পড়ে। কি করবে না করবে বুঝতে পারছে না। চিন্তা হচ্ছে ঈশানের জন্য, ঈশান না ফিরে আসলে কি হবে মিহির। মনে মনে বলছে, আমি কি আমার নতুন কোন বিপদে পড়লাম? আমার কি ঈশান মুখার্জিকে বিশ্বাস করা ঠিক হয়নি? এখন আমি কি করব? এই মুহূর্তে ধৈর্য ধরা ছাড়া আর তো কোন উপায় নেই। এসব ভাবতে ভাবতে কখন যেন চোখ লেগে গেছে মিহির। হঠাৎ কারো চিৎকার শুনে ঘুম ভেঙে যায় মিহির। ফায়ার এলার্ম বাজচ্ছে। তার মানে হোটেল আগুন লেগেছে। মিহির আত্মা শুকিয়ে গেল। শেহরুজকে বুকে জড়িয়ে ধরে দরজার সামনে এসে আওয়াজ করতে লাগল। উদয় জেলখানার এক কোণে চুপটি করে বসে আছে, কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছে না। 1 বছর ধরে বিনা দোষে বন্দী হয়ে আছে। রাতের পর রাত এসব চিন্তা করেই পার করে দেয়। হঠাৎ চোখে আলো এসে পড়ল। উদয় সামনে তাকিয়ে দেখে দুজন হাবিলদার দাঁড়িয়ে আছে। উদয় তাদের দেখেও না দেখার মতো রইল। একজন হাবিলদার বলল, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। আমাদের সাথে চল। উদয় এবার মুখে খুলে বলল, কে সে? গেলে দেখতে পাবি, কথা না বলে চল। উদয় উঠে আসলো। সাক্ষাৎ রুমের চেয়ারে একজন বসে আছে। হাবিলদার উদয়কে বলল, তোর সময় 15 মিনিটে যা বলার তাড়াতাড়ি বলবি। বলেই দরজা বন্ধ করে বাহিরে দাঁড়িয়ে রইল। উদয় চেয়ারে বসল। মুখোমুখি বসে আছে 2 জন। 2 মিনিট নীরবতায় কেটে গেল। লীরা বলল, মিস্টার উদয়। উদয় বলে, আপনি কে? আপনাকে তো আমি চিনি না। আমাকে আপনার চেনার কথাও না। আমি লীরা, সহকারী গোয়েন্দা বিভাগের কর্মকর্তা। আমি এখন আপনাকে যা যা প্রশ্ন করব তার সঠিক উত্তর দেবেন। তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারব। আমি মূর্খ নই যে আপনার কথা বিশ্বাস করব। লীরা নিজের পকেটে থেকে একটা কার্ড বের করে উদয়কে দেখালো। উদয় বলে, আপনি ভারতীয় গোয়েন্দা সংস্থার লোক। আসতে বলুন এখন, যেন এটা কেউ জানতে না পারে। এটা বলুন, আপনাকে গ্রেফতার করার রিজন কি ছিল? আমি নিজেও জানি না। বরাবরের মতো অফিস থেকে ফিরে রান্না করে খাবার খেয়ে রেস্ট করছিলাম। কখন যেন চোখ লেগে গেছে বুঝতে পারিনি। ঘুম ভাঙ্গে ফোনের রিংটোনের আওয়াজে। আমি ফোন রিসিভ করতেই একজন বলে, শাফিনকে বাঁচাতে চাইলে এক্ষুনি চলে আসো। ঠিকানা টেক্সট করে দিচ্ছি। আমি দ্রুত উঠে মুখে পানি দিয়ে ওয়ালেট নিয়ে চলে গেলাম। রাত তখন আনুমানিক 2টো বাজে। আমার বাইক নিয়ে চলে গেলাম সেখানে। দাঁড়িয়ে সেই নাম্বারে কল করছিলাম। এর মধ্যেই পুলিশ আমাকে চরদিক থেকে ঘেরাও করে। একজন অফিসার আমার দিকে বতারা চিহ্ন তন্ধু তারা চিহ্ন কতাক করে রাখে। আর 2 জন এসে আমাকে ধরে রাখে। তারপর ওরা আমার সাথে কি করেছে আমার মনে নেই। যখন চোখ খুলেছি তখন নিজেকে জেলখানার 4 দেয়ালে বন্দি পেয়েছি। কারো কাছে জানতে চাননি কেন গ্রেফতার করা হলো আপনাকে? কেউ কিছু বলেনি।
শুধু একজন বলেছিল, আমি নাকি তারা চিহ্ন গতারা চিহ্ন সাপ্লাইয়ার, তার প্রমাণ নাকি শাফিন ওদেরকে দিয়ে গেছে, তাই আমাকে গ্রেফতার করেছে। সে আমার জন্য কিছু করতে পারবে না, সবটা নাকি এখন সরকারের হাতে। পরে আমাকে আদালতে হাজির করা হলো। সেখান থেকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হলো। এই তো আছি। জানি না শাফিন আমার সাথে এটা কেন করল। কি ক্ষতি করেছিলাম ওর? আপনাকে শাফিন কিছু করেনি। আর কিছু বলবে তার আগেই হাবিলদার বলল, আপনাদের টাইম ওভার। লীরা উদয়কে উদ্দেশ্য করে বলল, চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে আমাদের। তখন আপনি এই 14 শিকের বাইরে থাকবেন। উদয় কিছু সময় বোকার মতো তাকিয়ে রইল লীরার চলে যাওয়ার পথে। এরিকা চলে যেতেই শাফিন নিজের কাজ শুরু করে দেয়। ঘরের সব আলমারি, কাভার তন্ন তন্ন করে খুঁজেও কিছু পেল না। আশেপাশে যত ডেস্ক ছিল সেগুলো ড্রয়ারও ভালোভাবে চেক করল, কিছুই পেল না। ফ্লোরে হাঁটু গেড়ে বসে মাথায় হাত দিয়ে মাথা নিচু করে রেখেছে। তখন চোখ গেল বেডের নিচে কেমন একটা দরজার মতো। শাফিন বেডটা টেনে অন্য পাশে সরিয়ে রাখল। সত্যি সত্যি একটা দরজা, তবে তালাবদ্ধ। এখন কি করবে? হাতের কাছে ভারী কিছু নেই যা দিয়ে তালা ভাঙ্গা যায়। অনেক খোঁজাখুঁজি করে একটা প্লাস্টিক জাতীয় কিছু পেয়ে সেটা আগুনে পুড়ে নিয়ে কোনভাবে তালা খুলে ফেলল, সেই দরজা দিয়ে ঢুকে নিজের পাসপোর্ট সহ আরও কিছু প্রয়োজনীয় ফাইল নিয়ে বের হলো। এখন পালাতে হবে। পুরো বাড়িতে শাফিন একা, কিন্তু দরজার বাহিরে গার্ড। শাফিন সবকিছু রেডি করে সোজা চলে আসলো ছাদে। তবে দুঃখের ব্যাপার হলো এখানে একটা বাড়ির মাঝে অন্য বাড়ির বেশ দূরত্ব। কিছু সময় ছাদে বসে ভাবতে লাগলো কি করা যায়। চট করে মাথায় একা বুদ্ধি আসলো। শাফিন আবার নিচে চলে আসলো। গার্ডদের পর্যবেক্ষণ করে সোজা চলে গেল ছাদে। বাড়িটা 8 তলা। এতটুকু বেয়ে নামা কোন ব্যাপার না। তবে অপেক্ষা করতে হবে গভীর রাতের। কিন্তু হাতে তো সময় আছে মাত্র 25 মিনিট। শাফিন ছাদে বসে ফন্দি আঁটতে লাগলো। কিভাবে পালাবে? নুহাশ পুলিশ স্টেশন আসতেই শুনতে পেল আজ উদয়ের সাথে কেউ দেখা করতে এসেছিল। বিচলিত হয়ে উদয়ের ছেলে এসে উদয়কে জড়িয়ে ধরে বলে, তার মানে মিহি বেঁচে আছে তাই তো? নুহাশের কথা না বুঝতে পেরে উদয় বলে, সেটা আমি কি করে বলবো? সেটা তো তুই বলতে পারবি। মিহি বেঁচে আছে নাকি মতারা চিহ্ন রে গেছে? তোর সাথে কে দেখা করতে এসেছিল? আমার গার্লফ্রেন্ড। লিজা। তোর গার্লফ্রেন্ড আসলো কোথা থেকে? আগে তো কখনো বলিসনি। ছিল আগে থেকেই, তুই জানিস না? ও গ্রামের মেয়ে তো তাই। তা গ্রামের মেয়ে প্যান্ট আর লেডিস টি শার্ট পরে বুঝি? না পরে না। তবে লিজা আমার জন্য পরে এসেছে। যাতে ওকে সবাই মডার্ন ভাবে। নুহাশ আর কথা না বড়িয়ে বলে, তোকে বের করার অনেক চেষ্টা করছি। কিন্তু বুঝতেই তো পারছিস কাজটা এত সহজ না। উদয় নুহাশের দিকে তাকিয়ে বলে, অন্তরে বিষ যার মুখে সরলতা, তার চেয়ে অধিক ভালো প্রকাশ্যে শত্রুতা। জানিস তো কথাটা। এভাবে কেন বলছিস? মনে আসলো তাই বললাম। নুহাশ চলে গেলে চেহারায় তার চিন্তার ভাঁজ। তার মানে কি? উদয় আমাকে সন্দেহ করছে? আর মেয়েটাই বাকে? হুট করে কোথা থেকে আসলো? খোঁজ নিতে হবে। একবার যখন এসেছে আরও আসবে। মিহির আওয়াজ কারো কান অবধি পৌঁছালো না। ঘরের মধ্যে ধোঁয়া ছড়িয়ে পড়ছে। শেহরোজ কাশি দিতে লাগলো। মিহিও কাশছে। আবারও আসলো দরজার সামনে, দরজার বাড়ি দিতে লাগলো, ফলাফল শূন্য, কিন্তু এখন কোন মানুষের আওয়াজ পাওয়া যাচ্ছে না। রুমের মধ্যে ধোঁয়া বাড়তে লাগালো। মিহি শেহরোজকে সোফার উপর রেখে বিছানার চাদর তুলে এনে দরজার নিচে দিয়ে রাখল, যাতে ধোঁয়া না আসতে পারে। শেহরোজকে কোলে নিয়ে বারান্দায় চলে আসলো। এই মুহূর্তে কি করবে বুঝতে পারছে না মিহি। কিছু সময় বারান্দায় দাঁড়িয়ে থেকে আবার রুমে আসলো। রুমে আসতেই দেখে দরজার সামনের চাদরটায় আগুন লেগে গেছে। মিহি বুঝতে পারছে না কি হচ্ছে এসব। এবার উপায় না পেয়ে টেলিফোন নিয়ে নিচের রিসিপশনে কল করল। দুবার রিং হওয়ার পর রিসিভ হলো। মিহি ব্যস্ত কণ্ঠে বলল, রুম নাম্বার 425, আমরা আটকে পড়েছি, আমাদেরকে উদ্ধার করুন। রিসেপশনে থাকা ছেলেটা বলল, ম্যাম আপনার কি সমস্যা হচ্ছে বলুন, আমরা ঠিক করে দিচ্ছি। মিহি রাগী কণ্ঠে বলল, কি সমস্যা হয়েছে মানে? হোটেলে তারা চিহ্ন তারা চিহ্ন ন লেগে গেছে, তাড়াতাড়ি আমাদের উদ্ধার করার ব্যবস্থা করুন। ম্যাম এসব আপনি কি বলছেন? হোটেলে আগুন আসলো কোথা থেকে? কেন একটু আগেই তো ফায়ার অ্যালার্ম বাজলো, সাথে মানুষের চিৎকারের আওয়াজ। কথা বলতে বলতে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে মিহির। মিহি কোনোমতে বলল, তাড়াতাড়ি আসুন। শেহরোজের অবস্থাও খারাপ হয়ে গেল, চোখ মুখ লাল হয়ে গেছে। আবার চলে আসলো বারান্দায়। দরজা বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ফুটফুটে শিশুর মুখটা কেমন মলিন হয়ে গেছে। মিহি শেহরোজের দিকে তাকিয়ে বলে, আমি থাকতে তোর কিচ্ছু হবে না বাবা।
নিজের মুখ শেহরজের মুখের কাছে নিয়ে শেহরজকে শ্বাস দিতে লাগল। চাদরে তারা চিহ্ন গু তারা চিহ্ন ন লাগাতে এবার সত্যি সত্যি ফায়ার অ্যালার্ম বেজে উঠল। এর মধ্যেই একজন ভারী কণ্ঠে বলে, তোমার গেম ওভার মিস মিহি। মিহি পাশের বারান্দায় কারো ছায়া দেখতে পেল, চিৎকার দিয়ে বলে, কে তুমি? রাতের প্রায় মধ্যভাগ। এতক্ষণে এলিজা আর এরিকা হয়তো ফিরে এসেছে। সব জায়গায় খোঁজ করছে সাফিনের। সেই সুযোগ কাজে লাগিয়ে নিচে নেমে এসেছে সাফিন। হেঁটে কিছুটা দূর চলে আসলো। কোন যানবাহন চোখে পড়ছে না। এই রাতে যানবাহন পাওয়ার কথাও না। আরও কিছুটা দূরে আসতেই একটা বার দেখতে পেল। 7-5 না ভেবে বারে ঢুকে পড়ল। বাকি রাতটা এখানেই কাটিয়ে দেবে। এলিজা বাসায় এসে সাফিনকে না দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করে পুরো বাড়ির মাথায় তুলে নেয়। এরিকা বলে, তুমি একজন মানুষের জন্য এত হাইপার কেন হচ্ছ? সে কি তোমার ভালোবাসার মানুষ ছিল? এলিজা এরিকার মুখ চেপে ধরে বলে, সব কিছু তোর জন্য হয়েছে। আমার কাছে ভালোবাসার কোন মূল্য নেই। ও ছিল টাকার মেশিন। এখন আমি কি জবাব দেব? আর তোকে আমি ছেড়ে দেব ভাবছিস? কিছুতেই না। একজন কোমায় থাকা মানুষ কি করে পালিয়ে যায়? তার কৈফিয়ত তোকে দিতে হবে এরিকা। এটা তো সাধারণ একটা বিষয়, তুমি হয়তো জানো না কোমায় থাকা মানুষ যে কোন সময় ঠিক হয়ে যেতে পারে। ওহ রিয়েলি? তাহলে তোকে যে বলেছিলাম ভুল মেডিসিন দিতে, তারপরেও ঠিক হয় কি করে? তুমি চেক করে দেখো, প্রতিদিন আমি ভুল মেডিসিন দিয়েছি তাকে। শুধু আজ রাতের মেডিসিন দেয়া হয়নি। আর তুমি তো জানো আমার টাকা কত প্রয়োজন। তাহলে তুই খুঁজে বের করে দে ওই সাফিনকে। টাকা যা লাগবে তোকে আমি দেব। আমি কোথায় পাবো? আমি জানি তুই জানিস ওই সাফিন কোথায় আছে। সত্যি বলছি জানি না। তুমি আমাকে বাসায় যেতে দাও, মমো বাসায় একা আছে। তোর কোথাও যাওয়া হবে না। আজ রাতে তুই আমার সাথেই থাকবি। বলেই এরিকাকে রুমের মধ্যে বন্দি করে রেখে চলে গেল। সিসিটিভি ফুটেজ চেক করে সেদিকে খুঁজে চলেছে সাফিনকে। পাওয়ার হাউসের শুনশান নীরবতা ভেদ করে ঈশানের কানে ভেসে আসছে কিছু অস্পষ্ট কথা। একজন গম্ভীর কণ্ঠে বলছে, তাহলে ওই কথাই রইল, আপনারা চলান ঢুকতে সাহায্য করবেন। আর আমরা আপনাদের খুশি থাকতে সাহায্য করব। আর হ্যাঁ, এটা কিন্তু বড় একটা চলান। একসাথে 3 ট্রাক। আপনারা হ্যান্ডেল করতে পারবেন তো? আয়রা মুচকি হেসে বলে, সেটা আমাদের উপর ছেড়ে দিন, আপনি শুধু ঠিকঠাক মতো টাকাটা আমাদের হাতে তুলে দিন। লোকটি আয়রার দিকে একটা ব্রিফকেস এগিয়ে দিয়ে বলে, পুরো 4 কোটি আছে। কাজটা ঠিকঠাক করতে পারলে আরও 4 কোটি পাবেন। টাকা হাতে নিয়ে লোকটাকে বিদায় দিয়ে সামনে ফিরতেই কেউ আয়রার মুখ রুমাল দিয়ে চেপে ধরল। 2 মিনিটে আয়রা অচে তারা চিহ্ন ত তারা চিহ্ন ন হয়ে পড়ল। ঈশান আয়রাকে কোলে তুলে এনে গাড়িতে রেখে মনের সুখে ড্রাইভিং করছে। আয়রার মাথাটা নিজের কাঁধে এমন ভাবে রাখল দেখে মনে হবে হাসবেন্ড ওয়াইফ। গাড়িতে স্লো মোশনে রোমান্টিক গান ছেড়ে রিল্যাক্সে ড্রাইভ করছে। কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে আয়রাকে একটা রুমের মধ্যে রেখে হাত দুটো তালাবদ্ধ করে রেখে অন্য রেমে এসে একটা সি তারা চিহ্ন গা তারা চিহ্ন রে তারা চিহ্ন ট ধ তারা চিহ্ন রা তারা চিহ্ন লো নি তারা চিহ্ন কো তারা চিহ্ন টি তারা চিহ্ন নে তারা চিহ্ন রধোয়া ছাড়তে ছাড়তে কল করল লিরাকে। রিসিভ করে লিরা আতঙ্কিত কণ্ঠে বলে, স্যার মিহি ম্যামের বিপদ। আপনি আমি কেউ নেই, এখন কে বাঁচাবে মিহি ম্যামকে? ঈশান কল কেটে বলে, ওহ সিট। আমি আবার ভুল করলাম। সাথে সাথে হোটেলে থাকা ঈশানের সহচরীকে কল করে, ওপাশ থেকে রিং হয়ে কেটে যাচ্ছে। বেশ কিছু সময় পর রিসিভ হলো। রিসিভ হতেই ঈশান একজনের অট্টহাসির শব্দ শুনতে পেল। ঈশান বুঝতে পারল লোকটা শত্রুপক্ষের, তাই কাঠোকাঠ গলায় বলল, নিজের লাভের জন্য কোন মেয়েকে ডাল বানায় কাপুরুষেরা। বিচ্ছিরি ভাবে হেসে অপর পাশ থেকে লোকটা বলে, মিস্টার ঈশান মুখার্জি, রিল্যাক্স, আমি তেমন কিছু করব না। শুধু সামনের বারান্দায় থাকা মেয়েটাকে আমার বা হাতে থাকা বতারা চিহ্ন তন্দু তারা চিহ্ন ক থেকে একটা সু তারা চিহ্ন ট করব। কাপুরুষ হই আর সুপুরুষ হই, শত্রুর দুর্বলতার খোঁজ ঠিক রাখি। সো মিস্টার লুজার মুখার্জি, সকালে আপনার প্রিয়তমর লাতারা চিহ্ন সতারা চিহ্নটা বুঝে নিবেন। ঈশান হা হা করে হেসে উঠল। ঈশানের হাসি শুনে লোকটি বলল, মাথা ঠিক আছে তো মিস্টার মুখার্জি? নিজের স্ত্রীর মৃ তারা চিহ্ন তত্ত্ব তারা চিহ্ন র কথা শুনে কেউ এভাবে হাসে? তো আপনার কি মনে মিস্টার ঈশান মুখার্জি বিবাহিত? যাকে মা তারা চিহ্ন রা তারা চিহ্ন র প্ল্যানিং করছেন না, সে আমার ওয়াইফ, আর না গার্লফ্রেন্ড। সো তাকে মা তারা চিহ্ন র তারা চিহ্ন লো আমার কি? তার মানে কি? রিসিপশনে তো হাসবেন্ড ওয়াইফ লেখা। আমি নিজের চোখে দেখেছি। চোখের দেখা সব কি সত্য হয়? বাই দা ওয়ে, আপনার নামটা জানতে পারি? হাসেম নওয়াজ। ঈশান হেসে বলে, আরে এম কের চামচিকা নাকি? ঈশান কথার তালে হাসেমকে আটকে রাখার চেষ্টা করছে।
ঈশানের কাজ শেষ হতেই ঈশান বলে, তোরা যদি চলিস পাতায় পাতায়, তবে আমি চলি পাতার শিরায় শিরায়। বলেই খট করে কল কেটে দিল। হাসেম নওয়াজ সামনে তাকিয়ে দেখে বারান্দায় কেউ নেই। রাগে হাতের মোবাইলটা ছুঁড়ে ফেলে দিল। কেটে গেল একটা বিবৎস রাত। ভোরের মিষ্টি রোদ চোখে পড়তেই পিটপিট করে চোখ খুলল মিহি। তার পাশেই ঘুমিয়ে আছে শেহরোজ। শেহরোজের কপালে ছোট একটা পাপ্পি দিয়ে উঠে ফ্রেশ হয়ে নিল। জানালার পর্দা সরিয়ে বাহিরে দৃষ্টি রাখল। সূর্যের আলো তখন মাত্র তার আলো বিলাতে শুরু করেছে। মিহি সেই নব আলোর দিকে তাকিয়ে মনে মনে বলে, কবে সব অন্ধকার দূর হয়ে আমার জীবনে আসবে এক নব আলো? কবে সব দূরত্ব ঘুচিয়ে আমার প্রিয় মানুষটার সাথে বাঁধব আমার ঘর? ভাবনার মাঝেই কানে আসলো শেহরোজের কান্নার শব্দ। মিহি দ্রুত শেহরোজকে কোলে তুলে বলে, ওলে আমার বাবা, তা কাঁদে না। জানালার সাদা পর্দা ভেদ করে রোদের ঝলক চোখে পড়তেই চোখ মেলে তাকায় আয়রা। আয়রা এপাশ থেকে ওপাশ করবে তখনই দেখতে পায় হাত বাঁধা। সাথে সাথে রুমের চারপাশে চোখ বুলিয়ে আতঙ্কিত হয়ে যায়। একটু ভাবতেই রাতের কথা মনে পড়ে যায়। কাউকে ডাকবে তার আগেই ঈশান একটা আপেলে কামড় দিতে দিতে একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে বলে, গুড মর্নিং মিসেস মাহমুদ। আয়রা রেগে বলে, কে আপনি? আপনার শুভাকাঙ্ক্ষী। আপেল খাবেন, ভীষণ মিষ্টি আপেল। একদম আপনার মতো। এক চোখ টিপে বলে, আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। ছেড়ে দিন আমাকে, নয়তো এর পরিণাম ভালো হবে না। ঈশ্বর কি ডায়লগও দিলেন, কোথায় বলবন ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবি মন পাবি না। আমাকে এখানে আটকে রাখার কারণ? কুল মিসেস মাহমুদ। এত হাইপার কেন হচ্ছেন? আমি আপনার দেহ মন কোনটাও চাইছি না। কারণ দুটোই ডাস্টবিনের মতো ঝকঝকে। আমাকে শুধু বলুন, শাফিনের বাসা থেকে যে কাগজপত্রগুলো গায়েব করেছেন সেগুলো কোথায়? তো আপনার কি মনে হয় আপনি আমাকে জিজ্ঞেস করবেন আর আমি হরহর করে সব বলে দেব? না, তা কেন বলবেন? আপনাকে তো জামাই আদর থুড়ি বউ আদর করতে হবে, তারপর বলবেন। কেয়ারটেকার বলে ডাকতেই একজন চলে আসলো। ঈশান বলল, এক কাজ করো, ম্যাডামকে বউ আদর করো। কিছু সুদর্শন তেলাপোকা এনে বিছানায় ছেড়ে দাও। কেয়ারটেকার বলল, জি স্যার, দিচ্ছি। ঈশান আয়রার দিকে তাকিয়ে বলে, এবার শান্তিতে সুদর্শন তেলাপোকার সাথে বাসর সেরে ফেলুন। টাটা। এসবের মানে কি? আমি এসব ভয় পাই না। আপনি ভুলে যাচ্ছেন আমি কে? নো, নো, আমি ভালো করে জানি আপনি কে। বলেই বেরিয়ে গেল রুম থেকে। মিহির কোলে ছোট্ট শেহরোজ। মিহি শেহরোজের দিকে তাকিয়ে আগামীকাল রাতের কথা ভাবছে। ঠিক সময় ওই হোটেল বয় তাদের যদি সরিয়ে না আনতো তাহলে না জানি কি হয়ে যেত। ভেবেই হৃদয় কেঁপে উঠল। শেহরোজের কপালে চুমু খেল। শেহরোজ এখন ঘুমোচ্ছে। শেহরোজকে শুয়ে দিয়ে ড্রেস চেঞ্জ করে নিল। লাল পাড়ারে বাসন্তী শাড়ি, হাত ভর্তি চুড়ি, চোখে ব্লু লেন্স, আলতা নিয়ে হাতে পায়ে সুন্দর করে আলতা পরে নিল। সিথিতে টকটকে লাল আবির দিয়ে নিল। চোখে মোটা ফ্রেমের চশমা। যে কেউ মিহিকে দেখলে এখন নববধূ মনে করবে। মিহি বাহিরে এসে লীরাকে বলে, আমি তৈরি, চলো। লীরা মিহিকে দেখে বলে, তোমাকে দেখে এখন আর কেউ চিনতে পারবে না। আর মুসলিম তো কল্পনাও করবে না। আজ থেকে তুমি হলে মিসেস ইরাবতী মুখার্জি। চলো বৌদি, আমাদের লক্ষ্যে নেমে পড়ি। মিহি শেহরোজকে কোলে নিয়ে লীরার সাথে বের হলো। চোখ বন্ধ করে বলে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার তো আর কোন রাস্তা ছিল না। তুমি আমাকে সাহায্য করো, যাতে তাড়াতাড়ি এই নাটকের ইতি টানতে পারি। লীরা বলল, এখন আমরা যাব সরকারি কোয়ার্টারে, সেখানে তুমি ঈশান মুখার্জির ওয়াইফ আর আমি তার বোন। এখন থেকে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। কোন ভাবে ধরা পড়লে চলবে না। হুম, মাঠে যখন নেমেই পড়েছি, এই খেলার শেষ দেখে ছাড়ব। তোমার আর শাফিনের বিয়ের কোন প্রমাণ নেই? মানে ম্যারেজ সার্টিফিকেট থাকবে না কেন? আছে। কারণ আমরা পরিবারের বিরুদ্ধে যে রেজিস্ট্রি ম্যারেজ করেছিলাম। ওয়াও, দ্যাটস গুড। তাহলে কাজটা সহজ হবে। কি কাজ? দেখো, তার মানে আয়রা যে কাগজটা দেখিয়েছে সেটা নকল। আর তোমার আসল কাগজটা বের করে আয়রার বিরুদ্ধে কেস ফাইল করা যাবে। যেভাবে তোমার নামে করেছে, ঠিক সেভাবে। তুমি ওই কাগজ কোথায় রেখেছিলে? আমার বাসার কেবিনেটে। কোন কাজী অফিসে রেজিস্ট্রি করেছিলে? মতিঝিল। ওইখান থেকে কাগজ নতুন করে তুলতে হবে। তারপর দেখো ওদের চালে কি করে, ওদেরকেই নাচাই। রাত পার করলো বারে। রাত শেষ হয়ে এখন দিনের শুরু, এখন কোথায় যাবে? এরিকার দেওয়া ঠিকানায় নাকি অন্য কোথাও? কিছু সময় ভেবে চিনতে সোজা চলে গেল এরিকার দেওয়া ঠিকানায়। সেখানে যে দেখা হলো এক মধ্য বয়স্ক মহিলার সাথে। শাফিন তার হাতে থাকা কাগজাটা মহিলার সামনে ধরল। মহিলাটি শাফিনকে একটা রুমে নিয়ে গেল।
শাফিনকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, এই রুম থেকে বের হবে না এরিকার ফিরে আসা অবধি। আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। শাফিন বেডে হেলান দিয়ে বসে পড়ল। চোখ বন্ধ করতেই মিহির চেহারাটা ভেসে উঠল। সাথে সাথে চোখ মেলে তাকালো। আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে লাগলো। তখন মহিলাটি শাফিনের খাবার নিয়ে আসলো। শাফিনকে কিছু খুঁজতে দেখে বলে, কিছু প্রয়োজন হলে আমাকে বলো। আপনার মোবাইলটা দেয়া যাবে? মহিলাটি নিজের মোবাইল বাড়িয়ে দিল। শাফিন মোবাইলটা নিতেই সে চলে গেল। মোবাইল নিয়ে প্রথম সে মিহির নম্বরে কল করল। রিং হচ্ছে। একবার দুবার তিনবার এমন করে কয়েকবার কল করল। কোন লাভ হলো না, ওপাশ থেকে রিসিভ হচ্ছে না। হতাশ হলো শাফিন। এবার কল করল উদয়কে। উদয়ের ফোন বন্ধ বলছে। একবার ভাবল কল করবে নুহাসকে, পরে আবার ভাবল ও যদি আয়রার সাথে মিলে থাকে তাহলে বিপদ বাড়বে। নিজের ফেসবুক অ্যাকাউন্ট লগইন করতে যেও করল না। মোবাইল রেখে দিল। বিষণ্ণতা ঘিরে ধরল। মনে মনে বলছে, তুমি কি আজও আমার অপেক্ষায় আছো? নাকি অন্য কোন ঠিকানা খুঁজে নিয়েছ? তুমি কি ভালো আছো প্রিয়তমা? চোখ দুটো ভরে উঠল। শত ঝামেলার পরেও একবার মিহির চেহারা দেখে নিলে কেমন শান্তি লাগত। আজ সেই শান্তিটুকুও নেই। ঈশান পায়ের উপর পা তুলে বসে আছে। সার্ভেন্টের হাতে এক প্যাকেট তেলাপোকা। ঈশান আয়রা দিকে তাকিয়ে বলে, মিস আয়রা প্রস্তুতত তেলাপোকার সাথে বাসার করার জন্য? আপনি এসব বলবেন আর আমি ভয় পেয়ে যাব। না তা কেন পাবেন, আপনার জন্য হ্যান্ডসাম তেলাপোকা আর সুদর্শন ইঁদুরের ব্যবস্থা আছে তো। ঈশান সার্ভেন্টকে ইশারা করতেই সার্ভেন্ট কিছু তেলাপোকা ছেড়ে দিল। আয়রা তেলাপোকা দেখে ভয়ে চিৎকার দিয়ে বলে, এগুলো সরিয়ে ফেলুন। কেন, আপনি তো এদের ভয় পান না, তাহলে সমস্যা কোথায়? একটু রোমাঞ্চ করুন এদের সাথে, আমি দেখি আপনি কত সাহসী। তেলাপোকা আয়রার শরীরে বিভিন্ন জায়গায় বিচরণ করতে লাগল। আয়রা চোখ বন্ধ করে সহ্য করতে লাগল। ঈশান সার্ভেন্টকে ইশরা করতেই সার্ভেন্ট কিছু ইঁদুর এনে ছেড়ে দিল। এবার আয়রা নিজেকে আর সংযত করতে পারল না, চিৎকার করে বলে, এগুলো সরিয়ে ফেলুন আমি বলছি। ঈশান সার্ভেন্টে ইশারা করতেই সার্ভেন্ট সেগুলো নিয়ে গেল। ঈশান আয়রাকে উদ্দেশ্য করে বলে, জানতাম আপনি খালি মুখে কথা বলবেন না। তাই তো আপনার আদর যত্ন করার জন্য সামান্য ব্যবস্থা। এবার আরও আদর যত্ন না চাইলে বলে ফেলুন। আয়রা খানিকটা সময় নিয়ে বলে, পানি দিন আমাকে। আপনি কি আবার বউ নাকি? যে চাইলেই পেয়ে যাবেন। আগে উত্তর পড়ে পানি। আপনার মতো মানুষ আমি দ্বিতীয় দেখিনি। একজন শত্রুর কেউ পানি চাইলে কেউ মানা করে না। ও হ্যালো, আপনি আমার স্পেশাল অতিথি। তাই আপনার জন্য স্পেশাল ট্রিট। কথা না ঘুরিয়ে সোজাসাপটা উত্তর দিন। সেগুলো সব নুহাসের কাছে। আপ্যায়ন কম হয়ে গেছে তাই তো, আচ্ছা আরও বিশেষ ব্যবস্থা আছে। তারা চিহ্ন রে তারা চিহ্ন রকলিজা ভুয়োনা। আরটি তারা চিহ্ন কটি তারা চিহ্ন কি তারা চিহ্ন বিরিয়ানি। এমন উদ্ভট খাবারের নাম শুনেই আয়রার বমি আসলো। ঈশান বলে, আপনি হয়তো বুঝে গেছেন আমি ফাঁকা আওয়াজ দেই না। যেটা করি সেটাই বলি। এবার বাকিটা আপনার ইচ্ছে। কিছু ডকুমেন্ট নুহাসের কাছে, বাকিগুলো আমার বাসার স্টোর রুমের আলমারির লকারে। বাসার অ্যাড্রেস আর লোকারের চাবি দিন। আপনি কি করে খুঁজে পাবেন আমাকে সাথে নিয়ে চলুন। গভীর জলের মাছ আমি, তাই আমাকে বোকা বানানোর চেষ্টা করবেন না। যতটুকু বলছি ততটুকু করুন। আয়রা অ্যাড্রেস আর চাবির সন্ধান দিয়ে দিল। ঈশান আয়রার সামনে ঝুঁকে বলে, বাই দা ওয়ে আপনার চোখগুলো নর্দমার মতো সুন্দর। মানে চোখ সুন্দর, তবে দৃষ্টিতে আবর্জনা। নুহাস আর রমিজ রাজ একসাথে বসে আছে। জনের চেহারায় চিন্তার ভাঁজ। আয়রার মতো বিচক্ষণ একজনকে কেউ কি করে তারা চিহ্ন করে দিল। নুহাস বলল, আমাদের লোকরা সবাই কি ঘুমিয়েছিল? আয়রা একা গিয়েছিল। নুহাস হাত তালি দিয়ে বলে, বাহ্হ মিস্টার রমিজ রাজ, এই বুদ্ধি নিয়ে আপনি কের সাথে টক্কর নিতে চান? রমিজ রাজ উঠে বলে, গেলে আয়রা গেছে, আমার টাকা তো যায়নি। মানে? ওইখানে শুধু শো অফ করার জন্য টাকা ছিল। সর্বোচ্চ 1 কোটি হবে, আবার এর চেয়ে কমও হতে পারে। তবে আয়রার সিগনেচারের পর পুরো টাকা আমার অ্যাকাউন্টে জমা হবে। তা এত কালো টাকার হিসেবে দেবেন কিভাবে? সেসব তোমাকে ভাবতে হবে না। তুমি বরং আয়রাকে খুঁজে বের করো। যদি একবার মুখ খুলে তাহলে তুমি আমি জনেই ফেঁসে যাব। সবটা হয়েছে আপনার জন্য। আমাদের একজন কেউ আয়রার সাথে থাকলে আর এত বড় দুর্ঘটনা হতো না। বাচ্চা মেয়েটা নাকি আমাকে ভালোবাসে, তাই ভালোবাসার পরীক্ষা নিলাম। আর হ্যাঁ, যখন তখন আমাকে কল করবে না। যাও এখন। নুহাস বের হয়ে আসলো। রাস্তায় গাড়ি থামিয়ে রেখে কিছু ভাবছে, এর মধ্যেই চোখ গেল ফাহিনের দিকে।
ফাহিনের হাতে কিছু প্যাকেট, এদিক সেদিকে তাকিয়ে ফাহিন গাড়িতে বসল। নুহাসও ফাহিনকে ফলো করতে লাগল। ফাহিন একাটা বহুতল ভবনের সামনে গাড়ি পার্ক করে রেখে সামনে এগিয়ে গেল। নুহাসও তাকে ফলো করে চলে আসলো। কিন্তু সময়ে চলে যাচ্ছে, কিন্তু রহস্যের কিনারা খুঁজে পাচ্ছে না ঈশান। আজ 3টা দিন পার হয়ে গেছে বাংলাদেশে তার, কিন্তু সব কেমন জটিল থেকে জটিল হয়ে যাচ্ছে। মিহি এক কাপ রং চা ঈশানের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এতটুকুতেই এই অবস্থা? সামনে তো আরো কত কিছু বাকি আছে। ঈশান মিহির হাত থেকে চায়ের কাপটা নিয়ে এক চুমুক দিয়ে বলে, কেসটা হেরে গেলেও আমারই লাভ। রোজ রোজ তোমার হাতের এই অসাধারণ চা খেতে পারবো। জানো, রং চাটা সবাই পারফেক্ট বানাতে পারে না। আপনি কেস যেদিন হারবেন সেদিন রং চায়ের বদলে তারা চিহ্ন স পাবেন। মিহির কথা শুনে নুহাস হেসে দিয়ে বলে, বাপরে, রাঙা বউ দেখি রেগে গেল। মিহি আঙুল সামনে এনে বলে, দেখুন, একদম বাজে কথা বলবেন না আমার সাথে। আমি আরেকজনের স্ত্রী। সুন্দরী মেয়েরা রেগে গেলে তাদেরকে ভয়ঙ্কর সুন্দরী লাগে। তবে সুন্দরী মেয়েরা বোকা হয় সেটা শুনেছিলাম, আজ প্রমাণ পেলাম। বলেই সোফায় আয়েশ করে বসে টিভি অন করল। মিহি জিজ্ঞেসু দৃষ্টিতে ঈশানের দিকে তাকালো। পর মুহূর্তেই টিভির দিকে দৃষ্টি নিক্ষেপ করল, যেখানে একজন সংবাদ পাঠ করছেন। সিক্রেট অফিসার শাফিন মাহমুদের মিথ্যে স্ত্রীর পরিচয় দিয়ে এসেছেন তার সহকারী অফিসার আয়রা। আজ সোমবার বিকেলে তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। জানা যায় কোনভাবে আয়রা হয়তো মাফিয়া চক্রের সাথে যুক্ত আছে। অফিসার শাফিন মাহমুদের স্ত্রী মার্শিয়া জাহান মিহিকে গুতারা চিহ্ন করার পিছনে হয়তো তারই হাত আছে। সে বিষয়ে তদন্ত শুরু হবে খুব শীঘ্রই। আয়রাকে কিছু মহিলা পুলিশ নিয়ে যাচ্ছে। মিহিও সোফায় বসে পড়ল। মিহির অজান্তেই মিহির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। সেদিন প্রমাণ করতে ব্যর্থ ছিল মিহি, আজ সব সমানে। সে চাইলেই বুক ফুলিয়ে নিজেকে শাফিনের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পারবে। ঈশান চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বলে, আরেক কাপ রং চা হবে ম্যাডাম। ঈশানের দুর্বলতা মানেই আদা, লেবু আর তুলসী পাতা দিয়ে এক কাপ ধোয়া ওঠা রং চা। মিহি বলে, হবে না কেন, এক্ষুনি এনে দিচ্ছি, তবে তুলসী পাতা এই মুহূর্তে নেই। এই আপনারা মেয়ে মানুষরা এক জটিল সমীকরণ। কখন রেগে যান আর কখন আনন্দিত হন বুঝতেই পারি না। এই মেঘ তো এই বজ্রপাত, এই বৃষ্টি তো এই রোদ। মিহি কোন উত্তর না দিয়ে চলে গেল কিচেনে। ঈশান নিজের ফোন বের করে কল করল লিরাকে। রিসিভ করতেই ঈশান বলে, কি অবস্থা ওইদিকের? স্যার, শাফিন স্যারের বাবাকে খুঁজে বের করতে হবে। কারণ এত কিছু হয়ে গেলে সে না নিজের ছেলের খোঁজ করেছে, আর না ছেলের বউয়ের। শাফিন মাহমুদের বাবা বেঁচে আছে? আমি উদয়ের মোবাইল আর ল্যাপটপ ঘেটে তো তাই বুঝতে পারলাম। এক কাজ করো, আজকে আবার যাও উদয়ের সাথে দেখা করতে। আর হ্যাঁ, উদয়দের জামিনের ব্যবস্থা করো। জি স্যার। মিহিচা এগিয়ে দিয়ে বলে, আপনার চরিত্র ঘোলের মতো হলেও আপনার কাজ হীরের মতো। ঈশান চায়ের কাপ হাতে নিয়ে বলে, এই ঈশান মুখার্জির চরিত্র সম্পর্কে আপনার ধারণা নেই। যেদিন ধারণা হবে সেদিন লাইনে ঈশানের চরিত্রের বর্ণনা করতে পারবেন না। মিহি মৃদু স্বরে বলল, ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। ধন্যবাদ দিতে হবে না। ঈশান নিজের বেনিফিট ছাড়া কোন কাজ করে না। সেসব কথা ছাড়ুন। এবার এটা বলুন, আপনার শ্বশুর বাড়িতে কে কে ছিল? শ্বশুর বাড়ি বলতে? সেটাও বলে দিতে হবে? না মানে আমি বলতে চাইছি শ্বশুর বাড়ির মানুষ বলতে শাফিন একাই ছিল। কেন? আপনার শ্বশুর শাশুড়ি বা ফ্যামিলিতে আর কেউ ছিল না? না, ছিল না। আমি যতটুকু জানি আমার শাশুড়ি মা শাফিন ছোট থাকতেই পরপারে চলে গেছেন। আর শ্বশুর? কখনো শ্বশুর সম্পর্কে কোন কথা জানতে পারিনি। শাফিনের কাছে তার বাবার কথা জিজ্ঞেস করলে বলতো, আমি ছাড়া পৃথিবীতে আপন কেউ নেই। এটা জেনে তুমি আমাকে আপন করতে পারো, আর ইচ্ছে হলে রিজেক্ট করতে পারো। সব সময় এড়িয়ে যেত। তাই আমিও কিছু জানতে চাইতাম না। তার মানে আপনি জানেন না আপনার শ্বশুর আছে? মানে মানে শাফিন মাহমুদের বাবা জীবিত আছেন। সে জীবিত থাকলে কোথায় আছে এখন? সেটা তো আমারও প্রশ্ন। তবে এতটুকু জানতে পেরেছি সে বাংলাদেশ নেই। আচ্ছা, তাহলে কি আমেরিকায় আছে? এটা কেন মনে হচ্ছে? কারণ শাফিন ভার্সিটি লাইফ বাংলাদেশ কাটিয়েছে। এর আগে আমেরিকায় ছিল। আর কিছু জানেন আপনি? না, তেমন কিছু জানি না। তবে তবে কি? শাফিন আমাকে 3টা চাবি দিয়েছিল, বলেছিল সময় মতো কাজে লাগবে। তবে সেগুলো কিসের চাবি আমি জানি না। আর জিজ্ঞেস করলেও বলতো না। তা 2 বছর সংসার জীবনে ঘোড়ার ঘাস কেটেছেন? একদম বাজে কথা বলবেন না। আমি কি তখন জানতাম নাকি আমার অগোচরে এত কিছু হচ্ছে? আমি তো সারাদিন ভেবে যেতাম শাফিন এভাবে বদলে কেন যাচ্ছে।
আচ্ছা, আজ আপনি আর আমি আপনাদের বাসায় যাব। মনে রাখবেন অন্যদের সামনে তুমি করে বলবেন। নুহাসের সামনে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে ফাহিন। সেদিন ফাহিনকে নিয়ে এসে আটকে রেখেছে। তবে এত কিছুর পরেও ফাহিনের মুখ থেকে কোন কথা বের করতে পারেনি। নুহাস এক জগ পানি এনে ফাহিনের মুখে ছুঁড়ে মারে। ফাহিন নিভু নিভু চোখে তাকায়। নুহাস ফাহিনের চুলের মুঠি শক্ত করে ধরে বলে, বাঁচতে চাইলে এখনো সময় আছে, সত্যি বল। ফাহিন ক্লান্ত স্বরে বলে, তুই কাকে মতারা চিহ্ন রাতারা চিহ্ন ভয় দেখাচ্ছিস? আমার জীবনের কোন মূল্য নেই আমার কাছে। আমি অনাথ, সেটা তো জানিস। আর জীবনে কোন প্রেম ভালোবাসাও নেই। তাই বাঁচা মতারা চিহ্ন রাতারা চিহ্ন রকম চিন্তা আমার নেই। ওহহ, তাই নাকি? তাহলে ভালো করে দেখ সামনে কে। সুমু। চিনতে পেরেছিস তাহলে? ফাহিন অট্টহাসি দিয়ে বলে, এ হলো আমার ক্লাস ফ্রেন্ড, আমি এক সময় তাকে ভালোবাসতাম। তবে সেটা অতীত। এখন ঘৃণা করি, এটা বর্তমান। তাই ওর সাথে যা ইচ্ছে কর, আমার কিছু যায় আসে না। নুহাস রাগে ফাহিনের গতারা চিহ্ন লাচে তারা চিহ্ন পেয়ে ধরে বলে, এখনো বলছি বলে দে, তুই কার হয়ে কাজ করিস? ফাহিন কোন উত্তর দিল না। নুহাসের মোবাইল সাইলেন্ট করা সেই কখন থেকে রিং হয়েই যাচ্ছে। বেশ কিছু সময় পর মোবাইল বের করে দেখে রমিজ রাজের এতগুলো কল। সাথে সাথে কল ব্যাক করে। রমিজ রাজ কল রিসিভ করে বলে, কোথায় থাকো তুমি? কোন খবর আছে, এদিকে কি হচ্ছে? আয়রাকে এরেস্ট করেছে ডিবি পুলিশ। দ্রুত আমার বাসায় আসো। আয়রা একবার মুখ খুললে আমরা জনেই ফিনিশ। নুহাস কল কেটে ফোনটা পকেটে রাখল। মনে মনে বলছে, আয়রা, তোমার জন্য আমি কিছুতেই রিস্ক নেব না। প্রয়োজনে তোমাকে শেষ করে দেব। অনেক ঝড়ঝাপটা পার করে এরিকাকে সাথে করে বাংলাদেশ এসে পৌঁছিয়েছে শাফিন। এয়ারপোর্ট থেকে বের হয়ে এরিকা বলে, এখন আমরা কোথায় যাব? এখন যাব আমার ফার্ম হাউজে। সেখানে থেকে আগে মিহির খোঁজ করতে হবে। গাড়ি নিয়ে সোজা চলে আসলো ফার্ম হাউস। তখন প্রায় রাত 10টা ছাড়িয়েছে। শাফিন এরিকাকে বলল, তুমি ফ্রেশ হও, আমি খাবারের জন্য কিছু নিয়ে আসছি। শাফিনের মুখে কালো মাস্ক, চোখে কালো চশমা। শাফিন একটা রেস্তোরাঁ থেকে কিছু খাবার প্যাক করে নিল। 2 বোতল মিনারেল ওয়াটার কিনে নিল। বিল পরিশোধ করে সামনে হাঁটতে লাগলো। হাঁটছে আর ভাবছে, মিহিকে খুঁজে পাবো তো? মিহি ঠিক আছে তো? এসব ভাবছে আর হাঁটছে, হঠাৎ একটা মেয়ের সাথে ধাক্কা লেগে জনেই নিচে পড়ে যায়। মোর্শেদ চৌধুরী বাংলাদেশ এসেছেন মাসখানেক আগে। নিজের বিলাসবহুল বাড়ির বেলকনির দোলনায় বসে পায়ের উপর পা তুলে ধোয়া ওঠা কফিতে চুমুক দিয়ে দাঁত বের করে হেসে বলে, মোর্শেদ চৌধুরীকে খুঁজে বের করা এত সহজ নয়। একজন গার্ড এসে বলে, স্যার, আপনার সাথে একজন দেখা করতে চায়। তাকে ওয়েটিং রুমে বসতে বলো। আমি আসছি। লীরা আর উদয় বসে আছে মুখোমুখি। আজ নীরবতা ভেঙে উদয় বলল, আপনিও আমাকে বের করতে ব্যর্থ? না মিস্টার উদয়। উদয়ের সামনে কিছু কাগজ বাড়িয়ে দিয়ে বলে, বুধবার আপনার জামিন মঞ্জুর হবে। তা এই অসাধ্য সাধন কিভাবে করলেন? নিজের মানুষের জন্য মানুষ কত কিছু করে, এটা তো সামান্য জামিন। নিজের মানুষ মানে? সব কথার মানে খুঁজতে নেই। মানে ছাড়াও অনেক কথা থাকে। যাকগে, সেসব কথা ছাড়ুন। আচ্ছা, শাফিন স্যারের বাবার কোন ছবি আপনার কাছে আছে? না, ছবি নেই। কখন তাকে দেখেছেন? একবার দেখেছিলাম। তবে তখন সে মাস্ক পরা ছিল। আপনার সাথে তার এত কিসের কথা হতো? আমার কাছ থেকে শাফিনের খোঁজ নিত। আপনার কাছ থেকে কেন? শাফিনের স্যারের খোঁজ তার কাছ থেকে কেন নিতেন না? এই আপনি এমন গোয়েন্দা সংস্থার লোকদের মতো প্রশ্ন করেছেন কেন? কারণ আমি একজন গোয়েন্দা বিভাগের কর্মকর্তা। তাই ঠিকঠাক উত্তর দিন। সঠিক জানি না। শুধু জানি ওদের বাপ ছেলের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। শাফিন ওর বাবার সাথে সেরকম যোগাযোগ রাখত না। তবে ওর বাবা প্রতি মাসে ওকে মোটা অঙ্কের টাকা দিত হাত খরচ হিসেবে। তাতে আপনার কি লাভ? তিনি আমাকে প্রতি মাসে বেতন দিত। তার ফোন নাম্বার বা অ্যাড্রেস কিছু আছে? তার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার মোবাইলে। সেটা তো বন্ধ। তাহলে জানি না। লীরা উঠে চলে যেতে নিল। উদয় ডেকে বলে, আপনাকে আগে কোথাও দেখেছি? জীবন বড়ই অদ্ভুত, চোখের সামনে থেকেও অনেক কিছু ধোঁয়াশা। আর কিছু না বলে চলে গেল। উদয় বোকার মতো তাকিয়ে আছে লীরার দিকে। কি বলে গেল মেয়েটা? নুহাস রমিজ রাজের অফিসে বসে আছে। মাথা তার নিচের দিকে। রমিজ রাজ বলল, এভাবে মাথা নিচু করে রাখলে কি সমস্যার সমাধান হবে? মাথা উঠিয়ে ভাবো কি করা যায়। আগামীকাল আদালতে উঠবে কেস। যদি আয়রাকে রিমান্ডে দেয়, তাহলে তো আমরা শেষ। আপনি কিছু করুন, আপনি একজন ডিসি। এখানেই তো সমস্যা, চাইলেও সব করতে পারবো না।
তবে সহযোগিতা করতে পারবো। তুমি কাজ করবে। সেটা কি রকম? আয়রাকে কোনভাবে একটা ইঞ্জেকশন পুশ করে প্যারালাইজ করে দাও। পুলিশি হেফাজতে সেটা কি করে সম্ভব? আমরাই রক্ষক আর আমরাই ভক্ষক। বুঝতে পেরেছ? সেসব তো ঠিক আছে, কিন্তু ওকে রেখেছে অন্য সেলে। আমাদের সেলে থাকলে না হয় কাজটা করা যেত। এখনো করা যাবে। ওই থানার ওসির সাথে যোগাযোগ করো। টাকা থাকলে সব হবে। ওকে স্যার, আমি ব্যবস্থা করছি। ভুলেও কোথাও আমার নাম নেবে না। নুহাস চলে গেল। রমিজ রাজ মনে মনে বলছে, মেয়েটা দেখতে সুন্দরী ছিল, তবে কপাল খারাপ। আয়রা জেলের 14 শিকের মধ্যে বন্দি। এতদিন কতজনকে এখানে বন্দি করেছে। কখনো ভাবেনি সেখানে নিজেকেও আসতে হবে। এক পাশে বসে পড়ল আয়রা। একজন মহিলা উঠে এসে বলে, দেখলি তো, আল্লাহর বিচার আছে। বিনা দোষে আমারে এই 4 দেয়ালের মধ্যে বন্দি করে রেখেছিলি। আজ নিজেও বন্দি। আয়রা মহিলাটার চেহারার দিকে ভালো করে দৃষ্টি দিয়ে দেখল। প্রায় 4 মাস আগেই এনাকে গ্রেফতার করা হয়েছিল। আয়রা বলল, দোষ ছিল আপনার, তাই আপনাকে গ্রেফতার করা হয়েছে। দোষ আমাদের কপালেই সব দোষ। পেটের দায় চুরি করলে সেটা কিসের দোষ? আর আমি সামান্য চুরি করেছিলাম, ওই ব্যাগে কি ছিল তা তো জানতাম না। ব্যাগ রেখে আমাকে ছেড়ে দিতে পারতি। এবার দেখ 14 শিকের ভেতরে থাকতে কত মজা। ছারপোকার কামড় আর মশার আদর পেলে বুঝবি। আয়রা অপেক্ষায় আছে নুহাসের। আয়রা ভাবছে নুহাস অন্তত তার জন্য কিছু করবে। হাঁটুতে মুখ গুজে দিল। নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে। যেই পোশাকের জোরে এত দাপট দেখিয়েছিল সেই পোশাক খুলে নেওয়া হয়েছে। মুহূর্তেই সব ক্ষমতা, সব অহংকার ধুলোয় মিশে গেছে। মিহি রেডি হচ্ছে, বেগুনি রঙের সুতি শাড়ি, হাত ভর্তি চুড়ি। একদম সনাতন ধর্মের নতুন বউদের মতো সাজ। চোখে লেন্স লাগিয়ে বাহিরে আসতেই দেখে ঈশান একটা বেগুনি রঙের পাঞ্জাবি পরা। মিহি কিছু বলার আগেই ঈশান বলে, সবাই যাতে আমাদের রিয়েল কাপল ভাবে তাই ম্যাচিং করা। বাই দ্য ওয়ে, আপনাকে কিন্তু দারুণ লাগছে। কথাটা শেষ করতেই মিহির দিকে তাকিয়ে দেখে মিহি রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশানের দিকে। ঈশান পাঞ্জাবির উপর দিয়ে বুকে ফু দিয়ে বলে, এমন ভাবে তাকিয়ে আছেন, মনে হচ্ছে গিলে নেবেন দৃষ্টি দিয়ে। আপনি কি একটুও ভালো কথা বলতে পারেন না? সব সময় বকরবকর করতেই থাকেন। কথা তো কথাই, বকর বকর আবার কি? আমার ভালো কথা কারো কাছে ভালো না লাগলে আমার কি করার আছে? আপনি যাবেন, নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অযথা কথা বাড়াবেন? জো হুকুম মহারানী ভিক্টোরিয়া। আপনি যা বলবেন এই অধম তাই করবে। চলুন। মিহি আর ঈশান হেঁটে যাচ্ছে। প্রায় 10 মিনিট হাঁটার পর মিহি বলল, কি হলো, আমরা এভাবে হেঁটেই যাচ্ছি কেন? সামনের মোড় পার হয়ে তারপর গাড়িতে উঠব। আচ্ছা শাফিনকে আপনার কখনো সন্দেহ হয়নি? প্রশ্নটা শুনে মিহির পা থমকে যায়। নিজেকে সামলে নিয়ে বলে, আমার জীবনে শাফিন ছিল পূর্ণিমার চাঁদের মতো। হুট করে আমার জীবনে এসে জীবনটাকে রঙিন করে দিয়েছিল। কখন আমার মুখ থেকে উফ শব্দ বের হতে দেয়নি। বিয়ের পর ওর পরিবর্তনে আমি কষ্ট পেতাম, তবে সন্দেহ আসত না। ও ছিল স্বচ্ছ কাচের মতো। আমি ভাবতাম বাপ মা ছিল না, একা বড় হয়েছে, তাই বিগড়ে গেছে, আমার ভালোবাসা দিয়ে ওকে ঠিক আগলে নেব। কথা বলছে আর হাঁটছে, এমন সময় কারো সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। শাফিনের বুকের উপর মিহি। আবছা আলোয় মিহির অস্পষ্ট চেহারা। শাফিনের হৃদযন্ত্র হঠাৎ মনে হয় বন্ধ হয়ে গেল, এমন অনুভূতি হচ্ছে। মিহির কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। আবছা আলোয় লোকটার চেহারা দেখার বৃথা চেষ্টা করছে। এমন সময় ঈশান মিহির হাত টেনে উঠিয়ে বলে, তুমি ঠিক আছো পারো? দেখে হাঁটতে পারো না? শাফিন উঠে দাঁড়ালো। শরীর থেকে ধুলো ছাড়িয়ে একশ্বাসে সরি বলে হাঁটা ধরল। সরি শব্দটা মিহির কানে প্রতিধ্বনি তুলছে বারংবার। মিহি নিজের বুকে হাত রেখে বলে শাফিন। ততক্ষণে শাফিন চলে গেছে। ঈশান বলে, শাফিন কোথায়? শাফিন। মিহি শাফিন যেদিকে গেছে সেদিকে ছুটে যাচ্ছে। কিছু দূর যেতেই নিজের হাতে বাধা পেয়ে পিছু ফিরে বলে, হাত ছাড়ুন। কি পাগলামি শুরু করেছেন? শাফিন কোথা থেকে আসবে? শাফিন আসবে না, এসেছিল। ওই লোকটা শাফিন ছিল। আমার শাফিন। আপনি প্লিজ ওকে খুঁজে নিয়ে আসুন প্লিজ। মিহির চোখের পানি দেখে ঈশান বলে, রিল্যাক্স মিস মিহি। শান্ত হন। যদি ওই লোকটা সত্যি শাফিন হয়ে থাকে তাহলে আমি কথা দিচ্ছি তাকে খুঁজে বের করব। আর এমনও তো হতে পারে লোকটা শাফিন নয়। না, হতে পারে না। ওই শাফিন। আপনি আমার কথা বিশ্বাস কেন করছেন না? আচ্ছা বিশ্বাস করলাম, এবার চলুন দিনের বেলায় খোঁজ করব। ঈশান গাড়িতে বসে মিহির দিকে টিস্যু আর পানির বোতল এগিয়ে দিল। মিহি টিস্যু দিয়ে মুখ মুছে কিছু পানি পান করল। ঈশানকে উদ্দেশ্য করে বলল, আপনি কোনোদিন কাউকে ভালোবাসেননি?
হঠাৎ এই প্রশ্ন? ভালোবাসলে বুঝতেন ভালোবাসা কি জিনিস। জানেন, পৃথিবীতে ভালোবাসার মতো অন্যায় আর দ্বিতীয়টি নেই। এই অন্যায়ের শাস্তি মানসিক যন্ত্রণা। না কাউকে দেখানো যায়, না নিজেকে বোঝানো যায়। ঈশান মিহির কথা শুনে বলে, বাপরেহ এত কঠিন কথা আমার মতো বাচ্চা ছেলের মাথায় ঢুকবে না। মিহি ঈশানকে উদ্দেশ্য করে বলে, আপনি বাচ্চা ছেলে। ওই আর কি প্রেমে, ভালোবাসার দিক থেকে বাচ্চা। মিহি ঈশানের কথা শুনে হেসে বলে, আপনি পারেন ও বটে সিরিয়াস মুহূর্তে হাসিয়ে দিলেন। যাক আমার জীবনে সার্থকতা আপনার মলিন মুখে হাসি ফুটাতে পারল মা, পারো। আপনি আমাকে পারো কেন বলছেন? ক্যারেক্টারে ঢুকে গেছি তাই। শাফিন বাসায় এসে খাবারের প্যাকেটগুলো রেখে ওয়াশরুমে ঢুকল। কেন অস্থির লাগছে? বারবার মনে হচ্ছে মেয়েটা মিহি ছিল। কিন্তু শাওয়ারের নিচে ঘন্টা খানিক সময় বসে রইল। তারপর বের হয়ে চেঞ্জ করে নিল। দীর্ঘ সময় শাওয়ার নেয়ার কারণে শাফিনের চোখ লাল হয়ে গেছে। এরিকা শাফিনের উদ্দেশ্য বলল, আপনি ঠিক আছেন মিস্টার মাহমুদ? হ্যাঁ আমি ঠিক আছি। খাবারের প্যাকেট থেকে খাবার বের করে খেয়ে নিল। রাত তখন 12টা ছাড়িয়েছে। শাফিন এরিকাকে বলল আমি ছাড়া অন্য কেউ আসলে দরজা খুলবে না। আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? আমার চিন্তা করে লাভ নেই, এই অগোছালো কাজগুলো না গোছানো অবধি আমার শান্তি নেই। বলেই বের হয়ে গেল। এরিকা দীর্ঘ শ্বাস ছাড়ল। তবে এটা ভেবেই তার কেমন ভয় করছে, এই বাড়িতে সে একা। বাড়িটা শহর থেকে একটু দূরে। ফার্ম হাউস চারপাশে গাছপালা দিয়ে ভরা। এরিকা কোনোমতে নিজের রুমে যেয়ে শুয়ে পড়ল। একটা বছর পর নিজের বাড়িতে পা রেখে আবেগপ্রবণ হয়ে পড়ে মিহি ঘরের যেদিকে তাকাচ্ছে, মনে হচ্ছে নিজের আর শাফিনের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে। মিহি ছুটে ডাইনিং টেবিলের সামনে আসলো। শেষবার শাফিন যেই চেয়ারে বসে খাবার খেয়েছিল হাত দিয়ে সেটি ছুঁয়ে দিল। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। ঈশান একটু দূরে দাঁড়িয়ে এসব দেখছে। মিহির চোখে জল দেখে বলে, আপনাদের কাঁদতে কোন কষ্ট হয় না? মিহি ভ্রু কুঁচকে তাকালো ঈশানের দিকে। না মানে যখন তখন ফেস ফেস করে কেঁদে দেন। বুঝলাম আপনাদের মন তুলার মতো নরম না, থুরি হাওয়াই মিঠাইয়ের মতো নরম। তাই বলে যখন তখন শুরু হয়ে যাবেন। জীবনে সিরিয়াস বলতে কিছু নেই। কি বোঝাতে চাইছেন? এত কাঠখড়পু তারা চিহ্ন তারা চিহ্ন এখানে এসেছি কোথায় নিজেদের কাজ করব। তা না উল্টো ইমোশনাল হয়ে কান্নাকাটি করছেন। আপনি প্রফেশনাল তাই আপনার কোন ইমোশন নাই। এই ফ্ল্যাটের প্রতিটি কোনায় কোনায় রয়েছে আমার ভালোবাসার স্মৃতি। এক কাজ করুন আজকে আপনি এখানে থাকুন। এখানে থেকে স্মৃতিচারণ করুন। স্মৃতিচারণ শেষ হলে আমাকে ডেকে নিয়েন। বাজে কথা বন্ধ করুন আর চলুন। মিহি আর ঈশান বেডরুমে আসলো। বেডরুম তন্নতন্ন করে খুঁজেও কিছু পেল না। মিহি বলল, কেউ হয়তো এসব আগেই সরিয়ে নিয়েছে। এসব খোঁজাখুঁজির মধ্যে মিহির চোখ গেল দেয়ালে টাঙানো শাফিন আর আয়রার কাপল পিকের দিকে। মিহি ঈশানকে বলে, এগুলো সব এডিট করা নাকি রিয়েল? ঈশান মিহিকে উদ্দেশ্য করে বলে, এর চেয়ে অনেক ইম্পর্ট্যান্ট কাজ আছে। আর আপনি এই পিক নিয়ে পড়ে আছেন। কবি ঠিকই বলেছিলেন সুন্দরী মেয়েরা থাকে নির্বোধ, বোকা। এদের বুদ্ধি বলতে কিছু থাকে না। একদম বাজে কথা বলবেন না। কোন কবি বলেছে এসব? সেটাও আমাকে বলে দিতে হবে, খুঁজে বের করুন। এখন একটা কথা বলুন, আপনাদের বাসায় কোন গোপন রুম আছে? না নেই। আপনি শিওর নেই? না নেই। থাকলে তো আমি জানতাম নাকি? ঈশান বিড়বিড় করে বলে কচু জানতেন। নিজের হাসবেন্ড এত বড় একজন অফিসার ছিল সেটা জানতো না, আর সে নাকি জানবে গোপন রুমের কথা। এই আপনি ধীরে ধীরে আমাকে গালি দিচ্ছেন কেন? একটাও বাড়তি কথা বলবেন না। বলুন স্টোর রুম কোথায়? স্টোর রুমের কথা শুনেই মিহি ঈশানের হাত আঁকড়ে ধরল। মিহির চোখে মুখে ভয়ের চাপ ফুটে উঠল। ঈশান মিহির হাতের উপর হাত রেখে বলে, মিসেস মাহমুদ আর ইউ ওকে? আমি যাব না স্টোর রুমে। প্লিজ রিল্যাক্স মিস। আমি তো আছি। না যাব না, ওইখানে ইঁদুর আর তেলাপোকা আছে। মিহির কথা শুনে ঈশান হাসতে হাসতে বলে, সিরিয়াসলি? আপনি ইঁদুর আর তেলাপোকার ভয়ে যেতে চাইছেন না? একদম হাসবেন না, আমার বাজে অভিজ্ঞতা আছে এদের নিয়ে। আচ্ছা হাসব না, তবে চলুন, আমি কথা দিচ্ছি আপনার কিছু হবে না। মিহি ঈশানের সাথে গেল। তবে ঈশানের হাত আঁকড়ে ধরে আছে, ছাড়ছে না। অনেক খোঁজখুঁজি করে তেমন কিছু পেল না। কিন্তু হঠাৎ কেমন যেন শব্দ আসতে লাগল। শব্দ শুনে মিহি চিৎকার দিয়ে ঈশানকে ধরে বলে, ভূত ভূত। ডক্টর শফিক সবে মাত্র ড্রিঙ্ক করা শুরু করেছে। এটা তার প্রতিদিনের কাজ। রাতভর গলা ডুবিয়ে নেতারা চিহ্ন সা করা। আর মেয়েদের নিয়ে ফুর্তি করা। এই বয়সে তার মতো স্বনামধন্য একজন ডক্টর রাতের আধারে এসব করতে পারে। দিনের আলোতে তা কল্পনাতীত। শাফিন একটা কালো হুডি পরা।
চেহারা কালো মাস্কে আবৃত। পাঁচিল টপকে এসে হাজির হলো ডক্টর শফিকের বাসায়। মেইন ডোর খুলে সব রকম তালা খোলার একটা যন্ত্র আছে শাফিনের কাছে। তাই কাজটা সহজ হলো। মেইন গেটও খুলতে পারত, তবে দারোয়ানের জন্য পাঁচিল টপকে এসেছে। সোজা চলে গেলে শফিকের স্টাডি রুমে। শফিক তখন মোটামুটি নেতারা চিহ্ন সাতারা চিহ্ন অবুধ। শাফিন এসে ডক্টর শফিকের পাশে বসল। ডক্টর শফিক ভূত দেখার মতো চমকে যেয়ে বলে, সাতারা চিহ্ন লা মতারা চিহ্ন রে যেও শান্তি দিলি না, তাও ভূত হয়ে ঘুরে বেড়াস। শাফিন বলে, তোদের মতো মুখোশধারী শয়তানদের শাস্তি না দিয়ে মতারা চিহ্ন রে তারা চিহ্ন ও শান্তি নেই, তাই ভূত হয়ে চলে আসলাম। ডক্টর শফিক চোখ কচলে বলে, কিরে ভূত আবার কথা বলছে, এবার বল ওই এম কে, তার সাথে তোর সম্পর্ক কি? ডক্টর শফিক হেসে বলে, আরে ভূত তুই জানিস না এম কে? এম কে মাফিয়া ডন। আর সম্পর্কের কথা বলছিস, এত বিলাসিতা কোথা থেকে আসে বল? এসব তো আমার অবৈধ কালো ধান্দা। শাফিন জগ ভর্তি পানি ডক্টর শফিকের মুখে ঢেলে দিল। সামনে থাকা লেবুর টক নিয়ে জোর করে শফিকে খাইয়ে দিল। কিছু সময়ের মধ্যেই ডক্টর শফিকের নেতারা চিহ্ন কেটে গেল। সামনে শাফিনকে দেখে আত্মা শুকিয়ে গেল। ভয় ভয় বলল, আমাকে ক্ষমা করে দাও। শাফিন নিজের পকেট থেকে একটা বতারা চিহ্ন তন্ধু তারা চিহ্ন বের করে ডক্টর শফিকের সামনে রাখল। শান্ত কণ্ঠে বলল, আমার এম কের সব ডিটেইলস চাই। তার কোন ডিটেইলস নাই? এক এক সময় এক এক ভাবে ডিল করে। সত্যি বলছি। শেষবার কবে কথা হয়েছে? আজ রাতেই বলেছে বেনাপোল সীমান্ত দিয়ে একটা বড় চালান প্রবেশ করবে। সেটার বিষয়ে কথা হয়েছে। শাফিন ডক্টর শফিকের ফোন নিয়ে সেখান থেকে কিছু ডিটেইলস সংগ্রহ করে নিল। অতঃপর ডক্টর শফিকে উদ্দেশ্য করে বলল, তোকে বাঁচিয়ে রাখা মানে একটা নর্দমার কীটকে দ্বিতীয়বার সুযোগ দেয়া। সো গুড বাই। বলেই সোজা মাথায় তারা চিহ্ন করে দিল। মুহূর্তে ফ্লোরে লুটিয়ে পড়ল ডক্টর শফিক। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে বলে, আমাকে তারা চিহ্ন রে ভুল করলি। তোর বউ আর। শফিন ডক্টর শফিকে ধরে বলে, আর কি? বল আর কি? ততক্ষণে ডক্টর শফিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। শাফিন নিজেকে সামলে সব প্রমাণ বিলুপ্ত করে চলে গেল। বাসায় ফিরতে ফিরতে ভোর 4টে। বাসায় ফিরে হাত মুখ ধুয়ে বিছানায় গা এলিয়ে দিল। চোখ বন্ধ করে ভাবছে, তোমাকে আমি কোথায় খুঁজব? তুমি কেমন আছো? তোমার কোন ইচ্ছে আমি পূরণ করতে পারলাম না? তোমার কত শখ ছিল ঘর বাঁধিবে আমার সনে, কিন্তু সব এলোমেলো হয়ে গেল। শাফিনের চোখ দুটোতে অশ্রু টলমল করছে। ঈশান কি বলবে বুঝতে পারছে না। মিহির এতটা কাছে এসে সে কেমন এলোমেলো হয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। এ কেমন অনুভূতি? এ অনুভূতির সাথে ঈশান পরিচিত নয়। নিজেকে শান্ত করে বলে, আপনি আমাকে এভাবে কেন ধরে আছেন? ঈশানের কথা শুনে সাথে সাথে মিহি ইমানকে ছেড়ে দিল। লজ্জায় আর ঈশানের দিকে তাকাতে পারছে না। ঈশান পরিবেশ স্বাভাবিক করতে বলে, আপনার মতো সুন্দরী মেয়ে এভাবে কাছে আসলে প্রেমে পড়ে যাওয়ার রিস্ক আছে, যেটা ঈশানের ডায়েরিতে নিষিদ্ধ। মিহি চুপ করে রইল। লজ্জা আর ভয় উভয় এসে যেন তাকে জাপটে ধরেছে। রাতের নীরবতা ভেদ করে আওয়াজ যেন আরো স্পষ্ট হল। মিহি কিছু বলবে তার আগেই ঈশান মিহিকে ইশারায় চুপ থাকতে বলে, নিজের রুমাল বের করে মিহির মুখ চেপে রেখে শোনার চেষ্টা করছে কিসের আওয়াজ। কিছুক্ষণ চুপ থাকতেই বুঝতে পারল কোন মানুষের আওয়াজ। ঈশান নিজের হাতের ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল। মিহির মুখ ছেড়ে দিয়ে বলে, তাড়াতাড়ি চলুন, শেহরোজের ঘুম ভাঙ্গার সময় হয়ে গেছে। মিহি কিছু বলবে তার আগেই ঈশান বলে, যা বলার বাসায় যেয়ে বলবেন। মিহি নাস্তা নিয়ে এসে ঈশানের টেবিলে রাখল। ঈশানের কাছে যেয়ে দেখে ঈশান গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবছে। মিহি বলল, এই যে মিস্টার মুখার্জি, আপনার নানটা রেডি। ঈশান বলে উঠল, আপনার সেদিন কেন মনে হয়েছিল ওই লোকটা শাফিন মাহমুদ ছিল? ওর কণ্ঠ। শাফিন কখনো কারো কাছে ক্ষমা চাইতো না। আমরা যেমন কথায় কথায় সস্তা সরি বলি, ও বলতো না। তবে ওর যদি মনে হতো ও সত্যি ভুল করছে তখন সরি বলতো, তাও খুব চাপা স্বরে, মনে হয় কেউ ওকে ফোর্স করে সরি বলাচ্ছে। ওর স্পর্শে আমার কেমন একটা অনুভূতি হচ্ছিল, তাই ওর দিকেই তাকিয়েছিলাম। আর আপনি যখন আমার সাথে কথা বলছিলেন ও জাস্ট সরি বলে চলে গেল। ওর কণ্ঠ শুনে মুহূর্তেই আমি জ্ঞানশূন্য হয়ে পড়ি, বারবার কানে ওই সরিটা বাজতে থাকে। বেখেয়ালি হয়ে পড়ি। খেয়াল আসতে আসতে ও হাওয়া। আপনি শিওর ওই লোকটা মিস্টার মাহমুই ছিল? ওই আমার শাফিন ছিল, এতে কোন সন্দেহ নেই। ঈশান টিভি অন করে বলে, তাহলে এই তারা চিহ্ন নটা মিস্টার মাহমুদ করেছেন। একজন সংবাদ পাঠিকা সংবাদ পাঠ করছেন।
আজকের শীর্ষ সংবাদগুলোর মধ্যে আছে, নিজ বাসায় তারা চিহ্ন ন হলেন স্বনামধন্য ডক্টর শফিক সারোয়ার। কে বা কারা এই তারা চিহ্ন হত্যাকাণ্ডের সাথে জড়িত সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে ব্যক্তিগত শত্রুতার জের ধরেই এই তারা চিহ্ন হত্যাকাণ্ড। তবে তার তারা চিহ্ন তারা চিহ্ন রপর তার বিরুদ্ধে উঠে এসেছে ভয়াবহ তথ্য। প্রাথমিকভাবে জানা যায়, ডক্টর শফিক তারা চিহ্ন গতারা চিহ্ন লাতারা চিহ্ন হ্রদের সাথে জড়িত ছিলেন। তার হাত ছিল মাফিয়া গ্রুপের সাথে। সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করার সাথে সাথে তার পরিবারের লোকদেরকে রাখা হয়েছে পুলিশি হেফাজতে। মিহি মাথায় হাত দিয়ে বসে পড়ল। ঈশান টিভি অফ করে দিয়ে বলে, মিসেস মাহমুদ আর ইউ ওকে? মিহি বলে, একমাত্র ডক্টর শফিক জানতেন আমার শেহরোজের কথা। শেহরোজ আসার খবর আমি শাফিনের কাছ থেকে লুকিয়েছিলাম। এত বড় একটা কথা কেন লুকিয়েছেন? তখন আমাদের সম্পর্ক ঠিকঠাক যাচ্ছিল না। আর আমি চাইনি একটা অসুস্থ পরিবেশে আমার সন্তানকে পৃথিবীতে আনতে। তাই ডিভোর্স দিয়ে অন্য কোন জেলায় চলে যাওয়ার পরিকল্পনা করেছিলাম। ঈশান বলে, আপনাদের মেয়েদের এই এক সমস্যা ওভারথিংকিং করা। মানলাম আপনাদের ঝগড়া হতো ঝামেলা হতো তাই বলে তার সন্তান আসার খবর তাকে জানাবেন না। আর সে যতই এসব করুক তার আড়ালে আপনার প্রতি তার ভালোবাসা দেখতে পাননি? আপনি আমার জায়গায় থাকলে বুঝতেন। একজন মা তারা চিহ্ন তারা চিহ্ন লনে তারা চিহ্ন সাতারা চিহ্ন খো তারা চিহ্ন রে তারা চিহ্ন র সাথে কি করে কথা বলতাম। ও 8 প্রতিদিন রাতে 10টায় বের হতো আর শেষ রাতের দিকে মাতালের মতো বাসায় ফিরত। মাঝে মাঝে আমার গায়ে হাত তুলত। তাহলে আমি কি করে ভাববো এত কিছু? ওয়েট দিস পয়েন্ট। আপনার গায়ে হাত তুলত মানে? আমাকে মাতারা চিহ্ন রতারা চিহ্ন ধতারা চিহ্ন র করত প্রায়ই। তাও আবার আমার বাসার কাছের লোকের সামনে। ওই কাজের মেয়ের ঠিকানা জানা আছে? তখন তো সালমা একটা কলোনিতে থাকত। এবার প্রথম কাজ শাফিন মাহমুদকে খুঁজে বের করা। আসুন নাস্তা করে নেই। শেহরোজকে আমার কাছে দিয়ে, আপনি খেয়ে নিন। শেহরোজ টুকটুক করে তাকিয়ে আছে ঈশানের দিকে। ঈশান শেহরোজের কপালে চুমু খেয়ে বলে, আবার বাবাটা বড় হয়ে আমার চেয়ে বড় অফিসার হবে। তাই না বাবা? কে জানে ছোট্ট শেহরোজ কি বুঝল, কিন্তু সে হাসছে। কি নিষ্পাপ মন মুগ্ধকর সে হাসি। মিহি ঈশানকে কোলে নিয়ে বলে, এই ভুল দ্বিতীয় বার হবে না মিস্টার মুখার্জি। আমার ছেলেকে আমি এসব লাইনে কখনো যেতে দেব না। বাপরে আপনার দ্বারাই সম্ভব ছোট ছোট কথাকে সিরিয়াসলি নেয়া। এবার বাজে কথা রাখনু আর খাবার খেয়ে নিন। শাফিন নিজের বাসায় চলে এসেছে ছদ্মবেশে। কেউ সন্দেহ করছে না, কারণ প্রায় এখানে তদন্ত কমিটির মানুষজনের আসা যাওয়া হয়। শাফিন বাসায় প্রবেশ করে দরজা লক করে দিল। বুকের ভেতর কেমন হাহাকার করছে। এই বাসায় কত স্মৃতি জড়িয়ে আছে। নিজের বেডরুমে আসলো দেখে বোঝাই যাচ্ছে এখানে কেউ চিরুনি তল্লাশি দিয়েছে। চোখে পড়ল আয়রা আর শাফিনের কাপল পিকে। শাফিন রেগে সেটা ভেঙে ফেলল। মিহির আর নিজের পিক খুঁজল কিন্তু একটাও পেল না। চলে আসলো স্টোর রুমে, সেখান থেকে গোপন রুমে, কিন্তু এখানেও কিছু পাওয়ার আশা নেই। চলে আসবে এমন সময় পায়ের কাছে মিহির লকেট দেখতে পেল, হাত বাড়িয়ে লকেটটা উঠিয়ে নিল। মনে মনে বলল, তার মানে আমার বোকা ফুল আমার কাছাকাছি কোথাও আছে। খুশিতে চোখ চিক চিক করে উঠল। রুমে বসে আজকের প্ল্যানিংয়ের ছক কষে নিল। বাসা থেকে বের হলো না। একেবারে রাতে বের হবে। তাই সোফা পরিষ্কার করে সেখানে শুয়ে পড়ল। আজ উদয়ের জামিন মঞ্জুর করা হয়েছে। লীরা উদয়কে নিয়ে আসছে। উদয় বলল, আমি কি জানতে পারি আমার প্রতি এতটা দয়াশীলা হওয়ার কারণ? প্রথম কারণ আপনি নিজের মানুষ। দ্বিতীয় কারণ আপনাকে প্রয়োজন। উদয় হেসে বলে, শুনেছি ছেলেরা ফ্লাটিং করতে পারে, তবে আজ দেখছি মেয়েরাও কম না। 3বারের সাক্ষাতে নিজের মানুষ বলেই হেসে দিল। লীরা বলল, আপনি হয়তো আমাকে চিনতে পারেননি। আমি লিপিকা সর্দার। উদয় চোখ বড় করে বলে, লিপিকা? লিপিকা? কিন্তু কিভাবে হতে পারে? চেহারায় এত অমিল। আপনার দেয়া আঘাত সহ্য করতে না পেরে ছাদ থেকে লাতারা চিহ্ন দিয়েছিলাম। দুর্ভাগ্য বেঁচে গেছি। তারপর প্লাস্টিকে সার্জারি করিয়ে চেহারায় পরিবর্তন আনিয়েছি। দেশ ত্যাগ করেছি। আমি দুঃখিত, তখন আমি অন্য কাউকে ভালোবাসতাম। এখন বাসেন না? ভালোবাসা হলো মরণ ব্যাধি রোগ। একবার এই রোগে আক্রান্ত হলে তা থেকে আর মুক্তি নেই। আমি যাকে ভালোবেসেছি সে অন্য কাউকে ভালোবেসে সুখে আছে। এতেই আমি আনন্দিত। ভালোবাসি মানেই শরীর ছোঁয়ার আকাঙ্ক্ষা না, আত্মার তৃপ্তি। আমি তাকে ভালোবেসে মানসিক শান্তি পাই। ঠিক বলেছেন, তবে কেউ ভালোবাসলে বিনিময়ে তাকে ভালোবাসা না দিতে পারলেও অবহেলা করা নিশ্চয়ই উচিত নয়।
সেদিন যদি মা তারা চিহ্নরা যেতাম তবে আপনার দুঃখিত হওয়া আমার কোন কাজে আসতো না। ভালোবাসা কাটা যুক্ত এটা জেনেই আমরা তা বরণ করি। এর এক পিঠে যেমন শান্তি অন্য পিঠে তেমন বিরহ। আপনার দোষ দেব না। কারণ প্রকাশিত ভালোবাসা সব সময় অবহেলিত। তবে এখন সেসব অতীত। আপনি হয়তো জানেন না, শাফিন মাহমুদ আর নেই। আর সেই কেসের ইনভেস্টিগেশনের জন্য আপনাকে রিহা করা হয়েছে। উদয় বলে নেই মানে। বাসায় চলুন বাকি কথা স্যারের থেকে জেনে নেবেন। পূর্বে দিকে উদিত হওয়া সূর্যটা ধীরে ধীরে পশ্চিমে অস্ত যাচ্ছে। সাথে সাথে আলোকিত শহরটা একটু একটু করে অন্ধকারে ঢেকে যাচ্ছে। রাত উপভোগ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তবে রাত কারো জন্য উজ্জ্বল পূর্ণিমার চাঁদ তো কারো জন্য বিষাদের কালো ছায়া। রাতের টা ছাড়িয়ে গেছে শাফিন নিজেকে প্রস্তুত করে নিচ্ছে আজকের মিশনের জন্য। নিজের রুম থেকে বের হবে ঠিক সে সময় কারো উপস্থিত টের পেল ফ্ল্যাটে। সব লাইট অফ করা। ঘুটঘুটে অন্ধকারে কেউ ফ্ল্যাশ লাইটের মৃদু আলোতে সামনের দিকে অগ্রসর হচ্ছে। শাফিন নিজেকে প্রস্তুত করে নিল আক্রমণ করার জন্য। কেউ একজন আস্তে আস্তে এদিকেই অগ্রসর হচ্ছে। হঠাৎ ফ্ল্যাশ বন্ধ হয়ে গেল। শাফিন একটু সামনে এগিয়ে আসতেই কারো সাথে ধাক্কা লাগলো। শাফিন অন্ধকারে নিজের বাহুতে আগলে নিল। ধরতেই বুঝে গেছে এটা একটা মেয়ে। শাফিনের এক হাত রমণীর কোমরে, অপর হাত পিঠে। অন্ধকার আর নীরবতা ভেদ করে একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে লাগল। শাফিন রমণীকে কোন কথা বলতে না দিয়েই অধরে অধর মিলিয়ে দিল। চলবে।